আসসালামু আলাইকুম। বন্ড ভ্যালুয়েশন এই চ্যাপ্টারের উপর আমি আজকে 2 নম্বর লাইভ ক্লাস নিব। গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারের বেসিক এবং 1 থেকে 7 পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখেছিলাম। আজকে আমরা প্রবলেম 8 থেকে অঙ্ক করে স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা 8 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে লেট, ধরে নাও, ইউ হ্যাভ পারচেজড এ বন্ড ফর হুইচ ইউ গেট অ্যান অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অফ টাকা 100 পার ইয়ার। ধরে নাও তুমি একটা বন্ড পারচেজ করেছো, যার কারণে তুমি প্রতি বছর 100 টাকা করে সুদ পাও। এই যে সুদ টাকায় দেওয়া আছে, অর্থাৎ এটা ইন্টারেস্ট অ্যামাউন্ট, যাকে আমরা ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করব। এটা কিন্তু রেট না, এটা সুদের পরিমাণ। এই যে বলে দিয়েছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অফ টাকা 100 পার ইয়ার, প্রতি বছর 100 টাকা করে সুদ পাওয়া যাবে। মানে তুমি একটা বন্ড ক্রয় করেছো, প্রতি বছর সেই বন্ড থেকে 100 টাকা করে সুদ পাওয়া যাবে। যেহেতু সুদ টাকায় দেওয়া আছে, সেহেতু এটা সরাসরি ক্যাপিটাল আয়ের মান, যার ফুল ফর্ম হচ্ছে কুপন ইন্টারেস্ট পেমেন্ট অথবা অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট। যে কোনো একটা নামে আমরা আইকে প্রকাশ করতে পারি। সো কুপন ইন্টারেস্ট পেমেন্ট ক্যাপিটাল আই ইকাল টু 100 টাকা আমাদের প্রশ্নে দেওয়া আছে। ইফ দ্য রিকোয়ার রেট অফ রিটার্ন ইজ 15%, যদি রিকোয়ার রেট অফ রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হার 15% হয়, অর্থাৎ কে এর মান যদি 15% হয়, দেন হোয়াট উইল বি দ্য কারেন্ট প্রাইস অফ দ্য বন্ড। তাহলে এই বন্ডের কারেন্ট প্রাইস কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তো বন্ডের কারেন্ট প্রাইস যদি বের করতে বলে বা বন্ডের প্রেজেন্ট প্রাইস যদি বের করতে বলে, আমরা V0 বের করব। সো এখানে আমরা লিখছি কারেন্ট প্রাইস অফ দ্য বন্ড V0 সমান হোয়াট। তো প্রশ্নের মধ্যে জাস্ট দুইটা ইনফরমেশন দেওয়া ছিল, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট ক্যাপিটাল আয়ের মান 100 টাকা, আর রিকোয়ার রেট অফ রিটার্ন কে এর মান 15% অথবা 0.15। এই দুইটা তথ্যের উপর ভিত্তি করে কারেন্ট প্রাইস অফ দ্য বন্ড অর্থাৎ V0 কত সেটা বের করতে বলছে। অঙ্কের মধ্যে যেহেতু নাম্বার অফ ইয়ার উল্লেখ নাই, সেহেতু এটা পারপিচুয়াল বন্ড। আর পারপিচুয়াল বন্ডের অঙ্কে আমরা যদি V0 বের করতে চাই, তাহলে V0 বের করার সূত্র হবে আই বাই কে। আই এর মান কত? আই এর মান হচ্ছে 100 টাকা। এই যে আমরা 100 বসাইলাম। কে এর মান কত? কে এর মান হচ্ছে 15% অথবা 0.15। সো আমরা 0.15 বসাবো। এই যে 0.15 বসাইলাম। 100কে 0.15 দিয়ে ভাগ করলে 666.67 টাকা আসে। এটি হচ্ছে বন্ডের বর্তমান মূল্য। আশা করি 8 নম্বর অঙ্ক সবাই বুঝতে পারছো। আমি 8-এর পর দুইটা সূত্র নিয়ে একটু আলোচনা করি, তারপর 9 থেকে আমরা আবার অঙ্ক করব। আচ্ছা, স্ক্রিনে ইএল টু ম্যাচুরিটি বা ওয়াইটিএম কাকে বলে এরকম একটা সংজ্ঞা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে কোনো নির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত তা ধরে রেখে বিনিয়োগকারীগণ যে আয়ের হার অর্জন করে তাকে মেয়াদান্তে প্রতিদান হার বা ওয়াইটিএম বলে। কি বললাম? কোনো নির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত তা ধরে রেখে বিনিয়োগকারীগণ যে আয়ের হার অর্জন করে তাকে মেয়াদান্তে প্রতিদান হার বা ওয়াইটিএম বলে। 7 নম্বর মেয়াদ করানো হয় নাই। আচ্ছা, 7 হোমওয়ার্ক থাকবে তাহলে। ঠিক আছে, 7 হোমওয়ার্ক থাকবে কিনা আচ্ছা আমি একটু দেখে নিই। 7 সম্ভবত লাগবে না, একটু ওয়েট। আচ্ছা, 7 নম্বর যে অঙ্কটা আছে, 7 নম্বর যে অঙ্কটা আছে ওইটা করা লাগবে না, ওইটা তোমরা শীট থেকে কেটে দিও। আমরা হচ্ছে গত ক্লাসে 6 পর্যন্ত অঙ্কের সমাধান করেছিলাম, তাই না? 7 নম্বর অঙ্কটা কেটে দিও। আমরা আজকে 8 থেকে শুরু করলাম, 8 করাইছি, এখন 9 করাবো, বাট 9-এর আগে একটু বেসিক বুঝাবো। তো ইএল টু ম্যাচুরিটি সংজ্ঞাটা তো পড়েছি, আমি আরেকবার একটু বুঝাই দিচ্ছি। এখানে বলা হয়েছে কোনো নির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত তা ধরে রেখে, আচ্ছা শিট কিভাবে ডাউনলোড দিব এটা আমাকে মেসেঞ্জার জিজ্ঞাসা করলে আমি বলে দিব, ঠিক আছে? আচ্ছা, আবারও বলছি। এখানে বলা হয়েছে কোনো নির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত তা ধরে রেখে বিনিয়োগকারীগণ যে আয়ের হার অর্জন করে তাকে মেয়াদান্তে প্রতিদান হার বা ওয়াইটিএম বলে। আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে একটা নির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখতে হবে। অর্থাৎ বন্ডের মেয়াদ যদি 5 বছর হয়, তাহলে 5 বছরই আমার কাছে বন্ডটা রাখতে হবে। যদি বন্ডের মেয়াদ 10 বছর হয়, তাহলে 10 বছর পর্যন্তই এই বন্ড আমার কাছে রাখতে হবে। হ্যাঁ, অর্থাৎ একটা নির্দিষ্ট মূল্যে বন্ড কিনে মেয়াদ পূর্তি পর্যন্ত তা ধরে রেখে বিনিয়োগকারীগণ যে আয়ের হার অর্জন করে তাকে ইএল টু ম্যাচুরিটি বলে।
হ্যাঁ, বিষয়টা আমরা একটু টাইম লাইনের মাধ্যমে বোঝার চেষ্টা করতে পারি। যেমন ধরো একটা বন্ডের মেয়াদ হচ্ছে 5 বছর। 1 2 3 4 5। একটা বন্ডের মেয়াদ হচ্ছে 5 বছর। তো এই বন্ডের লিখিত মূল্য 1,000 টাকা। আমি জাস্ট ধরে নিচ্ছি আর কি। লিখিত মূল্য 1,000 টাকা। তারপর সুদের হার ধরো 10%। তারপর সময় বা মেয়াদকাল 5 বছর। আর পরিপক্ক মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু। ঠিক আছে, ম্যাচুরিটি ভ্যালু ধরো এটা 1,200 টাকা। তাহলে বন্ডের বিস্তারিত ইনফরমেশন আমি দিয়ে রাখলাম যে একটা বন্ডের লিখিত মূল্য কত টাকা, 1,000 টাকা। বছরে কয় পার্সেন্ট সুদ পাওয়া যাবে, 10% সুদ পাওয়া যাবে। বন্ডের মেয়াদ কয় বছর, মেয়াদ হচ্ছে 5 বছর। তার মানে আমি যদি এই বন্ডটা কিনি তাহলে প্রতি বছর 10% করে সুদ পাবো, 5 বছর পর্যন্ত সুদ পাবো। 5 বছর পর আমি কোম্পানিকে বন্ডটা ফেরত দিব, কোম্পানি আমাকে পরিপক্ক মূল্য ফেরত দিবে। পরিপক্ক মূল্য চুক্তিতে বলা আছে 1,200 টাকা ফেরত দিবে। তো এখন আমি যদি এই বন্ডটা কিনি, ধরো 1,000 টাকা দিয়ে আমি বন্ডটা কিনেছি, তাহলে কি ঘটনা ঘটবে? আমি প্রথম বছর 10% সুদ পাবো, 1,000-এর 10%। এই লিখিত মূল্যের উপর সুদ পাওয়া যায়, ঠিক আছে। 1,000-এর 10% আমি প্রথম বছর 100 টাকা সুদ পাবো। তারপর দ্বিতীয় বছর 100 টাকা সুদ পাবো, তৃতীয় বছর 100 টাকা সুদ পাবো, চতুর্থ বছর 100 টাকা সুদ পাবো, পঞ্চম বছর 100 টাকা সুদ পাবো। মানে আমি প্রতি বছর 10% করে সুদ পেয়েছি, ঠিক আছে। প্রতি বছর কয় পার্সেন্ট করে সুদ পেয়েছি? 10%। এই যে তৃতীয় বছরও 10%, চতুর্থ বছরও 10%, পঞ্চম বছর আমি 10% সুদ পেয়েছি। তো প্রতি বছর আমার আয়ের হার কত? 10%। কিন্তু সমস্যাটা হইলো 5 বছর শেষে আমি যখন কোম্পানিকে বন্ডটা ফেরত দিব, তখন কোম্পানি আমাকে 1,200 টাকা ফেরত দিবে, তাই না? এখানেও তো আমার 200 টাকা লাভ আছে। ধরো আমি 1,000 টাকা দিয়ে বন্ডটা কিনেছিলাম, তো 5 বছর শেষে আমি যদি 1,200 টাকা কোম্পানির কাছ থেকে ফেরত পাই, তাহলে এখানে 200 টাকা মূলধনী লাভ আছে না? মূলধনী লাভ বুঝেছি। এখানে, হ্যাঁ মূলধনী লাভ, লাভ এখানে 200 টাকা। তো 5 বছর শেষে 5 বছর শেষে আমি কোম্পানির কাছ থেকে আরো 200 টাকা মূলধনী লাভ বাবদ পেলাম, ঠিক আছে। এখন এই 200 টাকা আমি যদি এই প্রত্যেকটা পার্সেন্টেজের মাঝে ভাগ করে দিই, তাহলে এই পার্সেন্টেজ গুলা কি 10% থাকবে নাকি আরেকটু বাড়বে? অবশ্যই আরেকটু বাড়বে, ধরলাম 10.5% হবে। এই 10.5% কি বলা হবে? ওয়াইটিএম। 10.5%কে কি বলা হবে? ওয়াইটিএম বলা হবে। মানে বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করে মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখতে হবে। অর্থাৎ বন্ডের মেয়াদ যদি 5 বছর হয়, 5 বছর পর্যন্তই ধরে রাখতে হবে। যদি 5 বছর ধরে না রাখি তাহলে তো ওই মূলধনী লাভটা পাওয়া যাবে না, তাই না? তো একটা নির্দিষ্ট মূল্যে বন্ড কিনে মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রেখে বিনিয়োগকারীগণ প্রতি বছর যে আয়ের হার অর্জন করে, সেই আয়ের হারটাকেই বলা হবে ওয়াইটিএম। তো আমি 1,000 টাকা দিয়ে একটা বন্ড কিনেছি, 5 বছর পর্যন্ত যদি ধরে রাখি, তাহলে ওয়াইটিএমটা কেমন হবে? যে আমি প্রতি বছর 100 টাকা সুদ পাচ্ছি, অর্থাৎ 10% করে সুদ পাচ্ছি। 5 বছরই আমি 10% করে সুদ পেলাম। তো অনেকে বলবে যে 10%ই তো আমার প্রতি বছর আয়ের হার, সো এটাই তো ওয়াইটিএম। কিন্তু এটা ওয়াইটিএম হবে না, কারণ 5 বছর শেষে আমি কোম্পানিকে যখন বন্ডটা ফেরত দিছি, কোম্পানি আমাকে 1,200 টাকা পরিপক্ক মূল্য বাবদ ফেরত দিয়েছে। হ্যাঁ, রিফান্ড করছে কত? 1,200 টাকা। সো এইখানে আমার 200 টাকা বেশি পাওয়া গেছে। সো এই দুশো টাকা আমার লাভ। এই 200 টাকা যদি 10%-এর মাঝে বন্টন করি, তাহলে পার্সেন্টেজটা একটু বাড়বে। সেই পার্সেন্টেজটাকে বলা হবে ইএল টু ম্যাচুরিটি বা মেয়াদান্তে প্রতিদান হার। অর্থাৎ মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখছি, আমি প্রতি বছর 10.5% করে আয় করেছি, এটাকে বলা হবে ওয়াইটিএম। এখন যদি পরিপক্ক মূল্য 1,000 হতো, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজটা 10% হতো, বা 10%-এর খুব কাছাকাছি হতো। কারণ অনেক সময় ওই নিট সেলস ভ্যালুর কারণে 10%-এর কাছাকাছি হয়। আর নিট সেলস ভ্যালু যদি সেলস ভ্যালু সমান হয় বা এই লিখিত মূল্যের সমান হয়, তখন 10%ই চলে আসে। তো যেটা আমরা বুঝলাম আর কি, যে বন্ডটা লিখিত মূল্য কত? 1,000 টাকা। কোম্পানি যদি 1,200 টাকা পরিশোধ করে, মানে বেশি পরিশোধ করে, তখন আমার এই পার্সেন্টেজটা বেড়ে যায়। আর যদি কোম্পানি 1,000 টাকাই পরিশোধ করে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা 10%-এর সমান হবে, বা অনেক সময় 10%-এর খুব কাছাকাছি হবে। তো আমরা যেটা বুঝতে পারলাম যে একটা বন্ড আমরা ওর মেয়াদ পূর্তি পর্যন্ত যদি ধরে রাখি, তাহলে প্রতি বছর যে আয়ের হারটা আমি অর্জন করব, সেই আয়ের হারটাকে বলা হবে ওয়াইটিএম।
ঠিক আছে, আশা করি বিষয়টা বোঝা গেছে। তো ওয়াইটিএম বের করার দুইটা সূত্র আছে। এক নম্বর সূত্রটা হচ্ছে ওয়াইটিএম সমান আই প্লাস আর ভি মাইনাস এস বি ভাগ এন ডিভাইড বাই আর ভি প্লাস এস বি ভাগ টু। এখন এখানে সূত্রের মধ্যে যে এলিমেন্টগুলো ব্যবহার হয়েছে সেগুলোর নাম আমি পাশে লিখে দিয়েছি। আই মানে কুপন ইন্টারেস্ট পেমেন্ট, আর ভি মানে রিডিমশন ভ্যালু, তারপর এস ভি মানে সেলস ভ্যালু, এন মানে ম্যাচুরিটি পিরিয়ড, আর এনএসবিটা তো নিচে সূত্রে ব্যবহৃত হয়েছে, এনএসবি মানে হচ্ছে নিট সেলস ভ্যালু। তো দুইটা অলমোস্ট একই সূত্র। আমরা প্রথম সূত্রটা অল টাইম ইউজ করি যদি অঙ্কের মধ্যে নিট সেলস ভ্যালু থাকে বা আমাকে নিট সেলস ভ্যালু বের করা লাগে, সেই ক্ষেত্রে নিট সেলস ভ্যালু দিয়ে আমাদের সূত্রটা বসাইতে হয়। দুইটা কিন্তু একই সূত্র, জাস্ট চেঞ্জ কোথায়, এখানে সেলস ভ্যালু ইউজ হয়েছে আর এখানে নিট সেলস ভ্যালু ইউজ হয়েছে। যদি অঙ্কের মধ্যে সেলস ভ্যালু থাকে তাহলে সেলস ভ্যালু দিয়ে আমরা সূত্রটা বসাই দিব। আবার অনেক সময় অঙ্কের মধ্যে খরচ থাকে, বিক্রয়জনিত খরচ থাকে, তখন সেলস ভ্যালু থেকে বিক্রয়জনিত খরচ বাদ দিলে নিট সেলস ভ্যালু পাওয়া যায়। তখন আমরা সূত্রটা নিট সেলস ভ্যালু দিয়ে সাজাবো। হুম। তখন ওয়াইটিএম এর সূত্র হবে আই প্লাস আর ভি মাইনাস এনএসভি ভাগ এন ডিভাইড বাই আর ভি প্লাস এনএসভি ভাগ টু। দেখো এই ওয়াইটিএম নিয়ে বা ওয়াইটিএম এর সূত্র নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে করো। আর যদি কোশ্চেন না থাকে আমি আরেকটা টপিকস বুঝাবো, তারপর আমরা 9 নম্বর অঙ্কের সমাধান করব। আচ্ছা, আশা করছি কোশ্চেন নাই। আমরা আরেকটা টপিকস একটু শিখে নেই। ইএল টু কল, যাকে আমরা বলি ওয়াইটিসি, সংক্ষেপে কি বলা হয়, ওয়াইটিসি। এখন এই ওয়াইটিসি বলতে কি বোঝানো হয়? যদি মেয়াদ পূর্তির পূর্বে বন্ড কল করা হয়, কল করা মানে হচ্ছে বাজার থেকে বন্ড তুলে নেওয়া হবে। ঠিক আছে, একটা বন্ডের মেয়াদ ধরো 10 বছর। এখন কোম্পানি বাজার থেকে 6 বছরের মাথায় বন্ড কল করার মাধ্যমে বাজার থেকে বন্ডগুলো তুলে নেয়। তো বন্ড কল করা মানে হচ্ছে বাজার থেকে বন্ড তুলে নেওয়া হবে। তো যদি মেয়াদ পূর্তির পূর্বেই বন্ড কল করা হয় তবে মেয়াদ পূর্তি আয়ের হার ওয়াইটিএম পাওয়ার সম্ভাবনা থাকে না। সেক্ষেত্রে আমরা কল মেয়াদে বন্ডের আয়ের হার নির্ণয় করতে পারি, যাকে ইএল টু কল বা ওয়াইটিসি বলে। ঠিক আছে, মেয়াদ পূর্তির পূর্বে, ধরো টাইমলাইন দিয়ে যদি আমরা চিন্তা করি, ধরো একটা বন্ডের আগের মতো উদাহরণ, বন্ডের মেয়াদ হচ্ছে 5 বছর। বন্ডের মেয়াদ হচ্ছে 5 বছর। তো কোম্পানি কি করলো, প্রথমে বলেছিল যে বন্ডের লিখিত মূল্য হচ্ছে 1,000। তারপর সুদের হার কোম্পানি বলেছিল 10%। তারপর মেয়াদকাল বা সময় বলেছিল 5 বছর। হ্যাঁ, তারপর পরিপক্ক মূল্য, যাকে আমরা বলি ম্যাচুরিটি ভ্যালু, পরিপক্ক মূল্য সম্পর্কে কোম্পানি বলেছে যে 1200 টাকা ফেরত দিবে। ঠিক আছে, এখন আমি যদি এই বন্ডটা কিনি তাহলে আমি প্রথম বছর 10% সুদ পাবো, দ্বিতীয় বছর 10% সুদ পাবো, তৃতীয় বছর 10% সুদ পাবো, চতুর্থ বছর 10% সুদ পাবো, পঞ্চম বছরে 10% সুদ পাবো। তাই না? এই তো হিসাব। পঞ্চম বছর শেষে আমি কোম্পানিকে বন্ডটা ফেরত দিব, কোম্পানি আমাকে 1200 টাকা ব্যাক করবে। তো ওইখানে আবার 200 টাকা লাভ থাকে, সেই 200 টাকা সবার মাঝে বন্টন করলে যদি রেজাল্টটা 10.5% হয় সেটাকে আমরা ওয়াইটিএম বলতাম। ঠিক আছে, সেটাকে আমরা ওয়াইটিএম বলতাম। এখন যদি কোম্পানি 3 বছরের মাথায় বাজার থেকে বন্ড কল করে, অর্থাৎ বাজার থেকে বন্ড তুলে নেয়, তখন কি হবে? তখন কি ওয়াইটিএম বের করা সম্ভব? যদি কোম্পানি বলে যে 3 বছরের মধ্যে বন্ড কল করা হবে, 3 বছরের মধ্যে বন্ড কল করা হবে অর্থাৎ বাজার থেকে বন্ড তুলে নেওয়া হবে, তাহলে কি আর ওয়াইটিএম বের করা সম্ভব? আমার কাছে কি বন্ড 5 বছর থাকবে? আমার কাছে তো বন্ড 5 বছর থাকবে না, সো ওয়াইটিএম বের করার সম্ভাবনা নাই। ঠিক আছে, তখন আমরা কি করতে পারি, এই কল মেয়াদে আয়ের হার বের করতে পারি, যাকে আমরা বলি হচ্ছে ওয়াইটিসি বা ইএল টু কল। ঠিক আছে, এই যে কল মেয়াদ, 3 বছর যে মেয়াদটা আছে, এই 3 বছরের মধ্যে আমি প্রতি বছর যে আয়ের হার অর্জন করেছি সেই আয়ের হারটাকে বলা হবে ওয়াইটিসি বা ইএল টু কল। মানে যদি বন্ডটা আমার কাছে 5 বছর থাকতো, তাহলে তো আমি ওয়াইটিএম বের করতে পারতাম। কিন্তু যদি মেয়াদ পূর্তির আগেই বন্ড কল করা হয়, অর্থাৎ মেয়াদ পূর্তির পূর্বে যদি বন্ড বাজার থেকে তুলে নেওয়া হয়, তখন তো ওয়াইটিএম পাওয়ার সম্ভাবনা নাই। তখন আমরা কল মেয়াদে, মানে এই যে 3 বছর আমার কাছে বন্ড ছিল, এটাকে বলা হয় কল মেয়াদ, তখন আমরা কল মেয়াদে আয়ের হার নির্ণয় করতে পারি। অর্থাৎ এই 3 বছরের মধ্যে আমি প্রতি বছর কত পার্সেন্ট করে আয় করছি সেই আয়ের হারটা নির্ণয় করতে পারি, যাকে ইএল টু কল বা ওয়াইটিসি বলা হবে। তো এইখানে ঘটনাটা কি ঘটে, আমরা শুধু 3 বছর নিয়ে হিসাব করব, পরের বছরগুলা আমাদের কাছে আর ভ্যালিড না। ঠিক আছে, আমি প্রতি বছর 10% করে সুদ পাইছি, প্রথম বছর 10% সুদ পাইছি। ঠিক আছে, দ্বিতীয় বছর 10% সুদ পাইছি,
তৃতীয় বছর 10% সুদ পাইছি। এখন তৃতীয় বছর কোম্পানি বাজার থেকে বন্ডটা তুলে নিবে। তো যখন তুলে নিবে তখন কোম্পানি আমাকে একটা রিফান্ড করে, ঠিক আছে? সো রিফান্ডটা ধরে নিলাম 1200 টাকা বা 1300 টাকা আমাকে রিফান্ড করলো। হ্যাঁ, সেটাকে আমরা হচ্ছে কল প্রাইস বলি। কল প্রাইস ধরে নিলাম 1200 টাকা। তো আমি 1000 টাকা দিয়ে ধরো বন্ডটা কিনেছিলাম, প্রতি বছর 10% করে সুদ পাচ্ছি, 10% করে সুদ পাচ্ছি, 10% করে সুদ পাচ্ছি। 3 বছর পর কোম্পানি বলল যে আমি বন্ড বাজার থেকে তুলে নিব। সো আমি কোম্পানিকে বন্ডটা ফেরত দিলাম, কোম্পানি আমাকে কল প্রাইস 1200 টাকা ফেরত দিল। এখন এইখানে যে আমার 200 টাকা লাভ আছে, এই 200 টাকা যদি এই 10% গুলার মাঝে সমানভাবে বন্টন করি, তাহলে আমার পার্সেন্টেজটা 10% থাকবে না। তাহলে আমার পার্সেন্টেজটা ধরো হয়ে যাবে 11%। এই 11%কেই বলা হবে ওয়াইটিসি বা ইএল টু কল। দেখো বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ইএল টু কল বের করারও দুইটা ফর্মুলা আছে। আমরা প্রথম ফর্মুলা আর দ্বিতীয় ফর্মুলা অলমোস্ট একই। হ্যাঁ, প্রথম ফর্মুলাটা হচ্ছে আই প্লাস সিপি মাইনাস এসবি ভাগ এন ডিভাইড বাই সিপি প্লাস এসবি ভাগ 2। আমরা প্রথম সূত্র দিয়ে ওয়াইটিসি বের করতে পারি। যদি অঙ্কের মধ্যে নিট সেলস ভ্যালু থাকে বা আমাকে নিট সেলস ভ্যালু বের করতে হয়, হ্যাঁ, যদি অঙ্কের মধ্যে বিক্রয়জনিত খরচ অর্থাৎ ফ্লোটেশন কস্ট বা যে কোনো খরচ যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, তাহলে সেলস থেকে আমরা ওই খরচটা বাদ দিব। বিক্রয়জনিত খরচই দেওয়া থাকবে, তো সেলস থেকে আমরা ওই বিক্রয়জনিত খরচটা বাদ দিব। বাদ দিলে পাওয়া যাবে নিট সেলস ভ্যালু। তখন নিট সেলস ভ্যালু দিয়ে সূত্রটা সাজাতে হবে। মানে তোমার গিভেনের মধ্যে যদি শুধু সেলস ভ্যালুই থাকে, তাহলে সেলস ভ্যালু দিয়ে সূত্রটা বসাইতে হবে। আর তোমার গিভেনের মধ্যে যদি কোনো কারণে নিট সেলস ভ্যালু তুমি বের করো, তখন বুঝতে হবে নিট সেলস ভ্যালু দিয়ে আমার সূত্রটা তৈরি করতে হবে। কিন্তু দুইটা কিন্তু একই সূত্র, অলমোস্ট সব জায়গায় একই, জাস্ট সেলস ভ্যালু জায়গায় নিট সেলস ভ্যালু লিখেছি। ঠিক আছে, অঙ্কে যদি খরচ না থাকে তাহলে সেলস ভ্যালু দিয়ে সূত্রটা তৈরি করে মান বসায় আর রেজাল্ট বের করে ফেলবো। আর যদি অঙ্কের মধ্যে ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয় দেওয়া থাকে বা বিক্রয়জনিত খরচ দেওয়া থাকে, তখন সেলস ভ্যালু থেকে ওই খরচটা বাদ দিলে নিট সেলস ভ্যালু বেরোবে। ওটা তো আমরা গিভেনই করবো কাজটা, তাই না? সো নিট সেলস ভ্যালু যদি গিভেনে বের করি, তখন সূত্রটা আমরা এনএসবি দিয়েই তৈরি করব। দেখো কার কি কোশ্চেন আছে, করো। যদি কোনো কোশ্চেন থাকে আমি করবো। উত্তর দিব। না, কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শীটের 9 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। ওকে, স্ক্রিনে আমরা 9 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে এ টাকা 1000 পার ভ্যালু বন্ড উইথ 8% কুপন হ্যাজ বিন ইস্যুড অ্যাট 6% ডিসকাউন্ট অ্যান্ড রিডিম অ্যাট ফেস ভ্যালু আফটার 10 ইয়ার্স। এখানে বলা হয়েছে একটা বন্ডের পার ভ্যালু হচ্ছে 1000 টাকা বা একটা বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা উইথ 8% কুপন। কুপন মানে সুদের হার, সুদের হার হচ্ছে 8%। তাহলে আমরা দুইটা ইনফরমেশন পাইলাম যে পার ভ্যালু বা ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, এই যে গিভেনের মধ্যে ফেস ভ্যালু 1000 টাকা লিখলাম। তারপর কুপন রেট হচ্ছে 8%, এটা হচ্ছে সুদের হার, তো আমরা লিখলাম যে কুপন ইন্টারেস্ট রেট 8%। তারপর আমরা কুপন ইন্টারেস্ট পেমেন্ট ক্যাপিটাল আয়ের মানটা বের করে নিব। 1000-এর 8% করলে 80 টাকা হচ্ছে কুপন ইন্টারেস্ট পেমেন্ট বা ক্যাপিটাল আয়ের মান। এরপর বলা হয়েছে হ্যাজ বিন ইস্যুড অ্যাট 6% ডিসকাউন্ট, অর্থাৎ এই বন্ডটা ইস্যু করা হচ্ছে 6% বাট্টায় বা এই বন্ডটা বিক্রি করা হচ্ছে 6% বাট্টায়। ইস্যুড মানে হচ্ছে বিক্রি, ঠিক আছে? যদিও বন্ডের ক্ষেত্রে আমরা ইস্যু কথাটাই ব্যবহার করি, বাট বোঝার জন্য আমরা চাইলে বিক্রি কথাটাও ইউজ করতে পারি। হ্যাঁ, যে এই বন্ডটা ইস্যু করা হচ্ছে 6% ডিসকাউন্টে বা এই বন্ডটা বিক্রি করা হচ্ছে 6% ডিসকাউন্টে। তাহলে আমি যদি বিক্রয় মূল্য বের করতে চাই, তাহলে কি করতে হবে? ওই 1000 থেকে 1000-এর 6% বাদ দিতে হবে। কারণ আমি 1000 টাকা ফেস ভ্যালু 1000 টাকা বিক্রি করতে পারি নাই, আমি 6% বাটটায় বিক্রি করছি। ঠিক আছে, বন্ডের লিখিত মূল্য কত টাকা? 1000 টাকা। আমি 1000 টাকায় এই বন্ড বিক্রি করতে পারি নাই, আমি 1000 টাকার থেকে 6% বাট্টা দিয়ে আমি বন্ডটা বিক্রি করছি। সো আমি যদি বিক্রয় মূল্য বের করতে চাই, এই যে সেলস ভ্যালু বের করতে চাই, তাহলে 1000 থেকে মাইনাস করতে হবে 1000-এর 6%। এরপর বলছে রিডিম অ্যাট ফেস ভ্যালু। এই রিডিম থাকলে আমরা বুঝবো যে এটা হলো পরিশোধ্য মূল্য, যাকে আমরা রিডিমশন ভ্যালু বলি। রিডিমশন ভ্যালু কত হবে? ফেস ভ্যালুটাই হবে। তার মানে ফেস ভ্যালু 1000, সো রিডিমশন ভ্যালু আরভির মানও 1000ই হবে। হোয়াট ইজ দ্য বন্ডস অ্যাপ্রক্সিমেট ইএল টু ম্যাচুরিটি? এই বন্ডের ইএল টু ম্যাচুরিটি বা ওয়াইটিএম কত সেটা আমাকে বের করতে বলছে। তো আমরা প্রশ্নের মধ্যে যা যা আছে এগুলো একটু লিখে ফেলি যে পার ভ্যালু বা ফেস ভ্যালু দেওয়া আছে 1000 টাকা, তারপর সুদের হার দেওয়া আছে 8%, এই যে লিখলাম কুপন ইন্টারেস্ট রেট 8%। এই দুইটা আইটেম লেখার পরপরই আমরা এই দুইটা আইটেম লেখার পরপরই আমরা হচ্ছে সুদের পরিমাণটা বের করে ফেলবো।
ঠিক আছে, সুদের পরিমাণ অর্থাৎ কুপন ইন্টারেস্ট পেমেন্ট ক্যাপিটাল আই বের করার সূত্র হচ্ছে ফেস ভ্যালুর সাথে আমরা সুদের হার গুণ করব, তাহলে 1008% করলে 80 টাকা। তারপরে আমরা সময়টা লিখব, 10 বছর হচ্ছে বন্ডের মেয়াদ, ম্যাচুরিটি পিরিয়ড এন ইকাল টু 10 ইয়ার্স। তারপর রিডিমশন ভ্যালু আরভির মান লিখতে হবে, প্রশ্ন বলে দিয়েছে রিডিমশন ভ্যালু হচ্ছে ফেস ভ্যালুটাই। হ্যাঁ, সো রিডিমশন ভ্যালু আরভির মান হবে 1000 টাকা। তারপর সেলস ভ্যালু, 6% ডিসকাউন্টে এই বন্ড বিক্রি হচ্ছে, তাহলে সেলস ভ্যালু কত হবে, 1000 মাইনাস 1000-এর 6%, অর্থাৎ 940 টাকা হচ্ছে সেলস ভ্যালু। এখন ওয়াইটিএম কত, আমরা লিখলাম যে ওয়াইটিএম সমান সমান হোয়াট। এরপর আমরা উইনো দিয়ে ওয়াইটিএম এর প্রথম সূত্রটা প্রয়োগ করেছি, কারণ অঙ্কের মধ্যে জাস্ট বলা আছে বিক্রয় মূল্য। হ্যাঁ, এই যে 6% ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে, 1000 থেকে 1000-এর 6% বাদ দিলাম, 940 টাকা বিক্রয় মূল্য বেড়েছে। কোনো বিক্রয়জনিত খরচ প্রশ্নে দেওয়া নাই, সো নিট সেলস ভ্যালু আমরা বের করি নেই। তো যেহেতু নিট সেলস ভ্যালু বের করি নেই, সেহেতু এক নং সূত্র প্রয়োগ করতে হবে। হ্যাঁ, সেলস ভ্যালু দিয়ে সূত্রটাকে সাজাইছি, দেন মান বসাইছি, আমাদের রেজাল্ট চলে আসে 8.66%। এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি 9 বুঝতে পারছো সবাই। 9-এর পর আমরা করব হচ্ছে 11 নম্বর আরবি অঙ্ক। কোন জাত থেকে আনাইছে? হ্যাঁ বলো। আরবি যে 1000 টাকা, এটা কোন জাত থেকে আনা হয়েছে? আচ্ছা, আরভি 1000 টাকা কোত্থেকে আনা হয়েছে, আচ্ছা বলতেছি। এই রিডিম, রিডিম মানে হচ্ছে কি পরিশোধ্য মূল্য, অর্থাৎ কোম্পানিকে আমি 10 বছর পর বন্ডটা ফেরত দিয়ে দিব, কোম্পানি আমাকে কত টাকা ফেরত দিবে সেটাই হচ্ছে রিডিমশন ভ্যালু। তো এখানে বলে দিয়েছে রিডিম অ্যাট ফেস ভ্যালু, ফেস ভ্যালুটাই পরিশোধ হবে আফটার 10 ইয়ার্স, 10 বছর পর। তার মানে 10 বছর পর আমি কোম্পানিকে বন্ড ফেরত দিব, কোম্পানি আমাকে রিডিম করবে মানে পরিশোধ করবে ফেস ভ্যালুটাই। এই যে রিডিম অ্যাট ফেস ভ্যালু আফটার 10 ইয়ার্স, 10 বছর পর ফেস ভ্যালুটাই পরিশোধ করা হবে। তার মানে ফেস ভ্যালু 1000 টাকা, 10 বছর পর আমাকে 1000 টাকায় পরিশোধ করা হবে, তাহলে পরিশোধ্য মূল্য কত হবে, 1000 টাকাই হবে। বুঝতে পারছি বিষয়টা? হুম, হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে 9-এর পর আমরা 10 হোমওয়ার্ক করব। 11 নম্বর অঙ্কটা আমি এখন করাই দিচ্ছি। 11 নম্বর অঙ্কে বলা হয়েছে এ 9%, অর্থাৎ বন্ডের উপর বছরে 9% সুদ পাওয়া যাবে। 12 ইয়ার্স, বন্ডের মেয়াদকাল হচ্ছে 12 বছর। 12 ইয়ার্স বন্ডের মেয়াদ হচ্ছে 12 বছর। অফ টাকা 5000, 5000 টাকা হচ্ছে বন্ডের ফেস ভ্যালু বা লিখিত মূল্য। হ্যাজ বিন ইস্যুড 5% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্টে এই বন্ড বিক্রি করা হচ্ছে বা ইস্যু করা হচ্ছে। তো বিক্রয় মূল্য যদি বের করতে চাই, তাহলে 5000 থেকে মাইনাস করতে হবে 5000-এর 5%। এই যে দেখো বিক্রয় মূল্য কিভাবে বের করছি, 5000 থেকে মাইনাস করেছি 5000-এর 5%, 4750 টাকা হবে সেলস ভ্যালু বা এসভির মান। রিডিম অ্যাট 3% প্রিমিয়াম, 3% প্রিমিয়ামে বন্ডের মূল্য পরিশোধযোগ্য। একটু আগে বলছিল রিডিম অ্যাট ফেস ভ্যালু, যার কারণে ফেস ভ্যালুটাকে আমরা রিডিমশন ভ্যালু বলছিলাম, আর এইখানে বলছে রিডিম অ্যাট দ্য রেট 3% প্রিমিয়াম, 3% প্রিমিয়ামে বন্ডের মূল্য পরিশোধযোগ্য। তাহলে রিডিমশন ভ্যালু যদি বের করতে চাই, তাহলে 5000-এর সাথে এই প্রিমিয়ামটা যোগ করতে হবে, 5000-এর সাথে প্রিমিয়ামটা যোগ করতে হবে। এই যে দেখো রিডিমশন ভ্যালু যে আমরা বের করেছি না, 5000 যোগ 5000-এর 3%, মানে প্রিমিয়ামটা যোগ করে দিলাম, তাহলে আমাদের রিডিমশন ভ্যালু বের হয়ে গেছে 5150। ঠিক আছে। ইফ ফ্লোটেশন কস্ট ইজ 2% অফ দ্য ফেস ভ্যালু, ফেস ভ্যালুর 2% ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয়। ফ্লোটেশন কস্ট জিনিসটা হচ্ছে বন্ড ইস্যু করার সময় যে ব্যয় হয়, ওই ব্যয়টাকে আমরা বলি ফ্লোটেশন কস্ট, যার বাংলা অর্থ হচ্ছে উত্তরণ ব্যয়। বন্ড ইস্যু করার সময় যে ব্যয় হয় বা বন্ড বিক্রি করার সময় যে ব্যয় হয়, সেই ব্যয়টাকে আমরা বলি ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয়। উত্তরণ ব্যয় ফেস ভ্যালুর 2%, তার মানে 5000 2% করলে ফ্লোটেশন কস্ট বেরোবে। আর এই কস্টের কাজ কি, সেলস ভ্যালু থেকে এই কস্টটা মাইনাস করতে হবে, তাহলে নিট সেলস ভ্যালু পাওয়া যাবে। এই যে আমরা নিট সেলস ভ্যালু কিভাবে বের করছি, সেলস ভ্যালু হচ্ছে 4750, এই 4750 তার থেকে মাইনাস করেছি ফেস ভ্যালুর 2%, এটা হচ্ছে ফ্লোটেশন কস্ট, তাহলে আমাদের নিট সেলস ভ্যালু হচ্ছে 4650। এখন বলছে ক্যালকুলেট ইটস অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম, আমাদের ওয়াইটিএম বা ইএল টু ম্যাচুরিটি বের করতে বলছে, আমরা 2 নং সূত্র প্রয়োগ করে ইএল টু ম্যাচুরিটি বের করব। তো পুরো অঙ্কের সামারিটা আমি আরেকবার একটু বলতেছি। প্রথমে যে 9% বলা আছে, এটা হচ্ছে বন্ডের সুদের হার। তারপর যে 12 বছর বলা আছে, এটা হচ্ছে বন্ডের মেয়াদকাল। এরপর বলছে যে অফ টাকা 5000, মানে 5000 টাকার বন্ড। তো যত টাকার বন্ড সেটাকে আমরা বলি হচ্ছে লিখিত মূল্য বা ফেস ভ্যালু। হ্যাঁ, এখানে বলছে না যে 9% 12 ইয়ার্স বন্ড অফ টাকা 5000, মানে 5000 টাকার 12 বছর মেয়াদি একটা বন্ড, যার উপর 9% সুদ পাওয়া যাবে। এই যে 5000 টাকার 12 বছর মেয়াদি বন্ড, তার মানে 5000 টাকার বন্ড,
5,000 টাকার বন্ড মানে হচ্ছে এটা লিখিত মূল্য। যদি বলতো যে 9% 12 ইয়ার্স বন্ড অফ টাকা 2,000, তার মানে বুঝতাম 2,000 টাকার 12 বছর মেয়াদি বন্ড যার উপর 9% সুদ পাওয়া যাবে, তখন ওই 2,000 টাকাকে আমরা বলতাম হচ্ছে ফেস ভ্যালু। ঠিক আছে, মানে যত টাকার বন্ড সেটাকে আমরা ফেস ভ্যালু বলি। এখন এই 5,000 টাকার বন্ড হ্যাজ বিন ইস্যুড 5% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্টে ইস্যু হচ্ছে বা বিক্রি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য 5% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে, সো মাইনাস করতে হবে। এই যে বিক্রয় মূল্য আমরা 5,000 থেকে মাইনাস করবো 5,000-এ 5%। আর রিডিম অ্যাট 3% প্রিমিয়াম বলার কারণে, প্রিমিয়াম বলে যোগ হয়, হ্যাঁ, রিডিমশন ভ্যালুটা যখন বের করবো, রিডিম থাকলে রিডিমশন ভ্যালু বাইর করতে হবে। এই যে রিডিমশন ভ্যালুটা যখন বাইর করবো তখন 3% প্রিমিয়াম বলছে না, তার মানে 5,000-এর সাথে 3% যোগ করতে হবে। এই যে 5,000-এর সাথে যোগ করলাম 5,000-এ 3%। তারপর ফ্লোটেশন কস্ট যেহেতু প্রশ্নে দেওয়া আছে সেহেতু আমরা বুঝতে পারছি যে নিট সেলস ভ্যালু এখানে বের করতেই হবে। তো এই ফ্লোটেশন কস্ট কার উপর ধরবো? ফেস ভ্যালুর উপর ধরবো। তো আমরা হচ্ছে 4,750 থেকে মাইনাস করব 5,000-এর 2%। হ্যাঁ, এই 4,750 এটা কিন্তু সেলস ভ্যালু, সেলস ভ্যালু থেকে মাইনাস করতে হয় ফ্লোটেশন কস্ট। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল সেলস ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট। তো সেলস ভ্যালু হচ্ছে 4,750 আর ফ্লোটেশন কস্ট আমরা বের করে নিয়েছি 5,000-2%। এখন আমাকে বলছে অ্যাপ্রক্সিমেট ওয়াইটিএম কত, আমরা জাস্ট লিখলাম যে ইয়েল টু ম্যাচুরিটি ওয়াইটিএম কত, এরপর উইনো দিয়ে সূত্র বসাই দিয়েছি। সেকেন্ড সূত্রটা বসাইছি, যেহেতু নিট সেলস ভ্যালু আছে প্রশ্নে সেহেতু নিট সেলস ভ্যালু বসাইছি, দেন মান বসাইলাম, আমাদের রেজাল্ট চলে আসলো 10.03%। আশা করি 11 বুঝতে পারছো সবাই। 11-র পর আমরা আরেকটা অঙ্ক করবো আজকে, 12 নম্বর অঙ্কের সমাধান করব। আমি 12 নম্বর অঙ্কটা বুঝাই দিচ্ছি। 12 নম্বর অঙ্কে দুইটা পার্ট আছে, আমি ফার্স্ট পার্ট দিয়ে ওয়াইটিএমটা কিভাবে বের করতে হবে সেটা শিখাচ্ছি। এখানে বলছে স্টার কোম্পানিজ বন্ড হ্যাজ 4 ইয়ার্স রিমেনিং টু ম্যাচুরিটি। স্টার কোম্পানির বন্ডের 4 বছর মেয়াদ বাকি আছে, এটা হচ্ছে বন্ডের মেয়াদকাল। দ্য বন্ড হ্যাজ এ ফেস ভ্যালু অফ টাকা 1,000। এই বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা। অ্যাট 10% কুপন রেট, সুদের হার হচ্ছে 10%। হোয়াট ইজ দ্য ইএল টু ম্যাচুরিটি অ্যাট এ কারেন্ট মার্কেট প্রাইস অফ টাকা 1,100। বলছে বন্ডের ইএল টু ম্যাচুরিটি কত যদি কারেন্ট মার্কেট প্রাইস 1,100 টাকা হয়, অর্থাৎ বর্তমান বাজার মূল্য 1,100 টাকা। তার মানে এই বন্ডটা যদি বিক্রি করতে চাই তাহলে 1,100 টাকা বিক্রি করা যাবে, সো এটাকে আমরা সেলস ভ্যালু বলবো। ঠিক আছে, বর্তমান মার্কেট প্রাইস মানে কি, যে বর্তমানে এই বন্ডটা 1,100 টাকা বিক্রি হচ্ছে, এটাই হচ্ছে মার্কেট প্রাইস। ঠিক আছে, সো কারেন্ট মার্কেট প্রাইস আর সেলস ভ্যালু একই কথা। আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু স্পষ্ট করে সেলস ভ্যালুর কথা বলে নাই। কেন বলে নাই? কারণ কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া আছে, এইটাই হচ্ছে সেলস ভ্যালু। ঠিক আছে, আমি যদি বলি আমার মোবাইলের কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 10,000 টাকা, তাহলে তোমরা কি বুঝবা যে আমার মোবাইলটার বর্তমান বিক্রয় মূল্য 10,000 টাকা। ঠিক আছে, সো এই বন্ডের বা স্টকের যখন কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এই দামে বন্ডটা বা স্টকটা বিক্রি হচ্ছে, সো এটাকে বিক্রয় মূল্য বলা যাবে। তো আমাদের প্রশ্নের মধ্যে যা যা আছে এই তথ্য দিয়ে আমরা হচ্ছে আগে ওয়াইটিএম বের করি, আবার এখান থেকে নতুন তথ্য দিয়ে তারা হচ্ছে অন্য কিছু জানতে চাইছে, সেটা আমি পরে পড়ি। ঠিক আছে, আমরা ওয়াইটিএম বের করার জন্য আগে গিভেনটা লিখে ফেলি। ফার্স্ট পার্ট দিয়ে আমরা লিখবো যে গিভেন দেওয়া আছে ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা। আমি একটু লিখি, ফেস ভ্যালু 1,000 টাকা। তারপর সুদের হার প্রশ্নে বলা আছে 10%, তাহলে সুদের পরিমাণ কত হবে? 1,000-এর 10% 100 টাকা। তারপর মেয়াদটা লিখবো, মেয়াদ হচ্ছে 4 বছর, সো আমি 4 ইয়ার্স লিখে দিলাম। মেয়াদের পর আমরা রিডিমশন ভ্যালুটা লিখি। ঠিক আছে, রিডিমশন ভ্যালু সম্পর্কে প্রশ্নে কিছু বলছে? দেখো তো রিডিমশন ভ্যালু সম্পর্কে কিছু বলছে কিনা। না, কিছু বলে নাই। রিডিমশন ভ্যালু সম্পর্কে কিছু না বললে যেটা ফেস ভ্যালু সেটাই হবে রিডিমশন ভ্যালু। ঠিক আছে, 1,000। তারপর সেলস ভ্যালু হবে 1,100 টাকা। আর ওয়াইটিএম কত, সো আমরা সূত্র বসাই দিব, আমাদের ওয়াইটিএমটা চলে আসবে। এটা পারা যাবে, এটা একদম ইজি অঙ্ক। আমরা সেকেন্ড পার্টটা দেখি। এখানে বলছে উড ইউ পে টাকা 1,200 ফর ওয়ান অফ দিস বন্ডস ইফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেট অফ ইন্টারেস্ট ওয়াজ 12%। গিভ এক্সপ্লেনেশন অফ ইউর অ্যান্সার। বলা হয়েছে উড ইউ পে টাকা 1,200 ফর ওয়ান অফ দিস বন্ড, মানে এই একটা বন্ড কেনার জন্য তুমি কি 1,200 টাকা পরিশোধ করতে রাজি আছো? ইফ অ্যাপ্রোপ্রিয়েট রেট অফ ইন্টারেস্ট ওয়াজ 12%, যদি প্রত্যাশিত আয়ের হার 12% হয়। এটা কে এর মান? এটা হচ্ছে কে এর মান। গিভ এক্সপ্লেনেশন অফ ইউর অ্যান্সার, তোমার অ্যান্সারের ব্যাখ্যা দাও। ঠিক আছে, তুমি 1,200 টাকা দিয়ে একটা বন্ড কিনবা কিনা, হুম
যদি কেনো তাহলে কেন কিনবা, যদি না কেনো কেন কিনবা না, সে বিষয়ে তোমাকে ব্যাখ্যা দিতে বলছে। আর এটা যে কে এর মান, এটা অনেকেই ধরতে পারে না যে এটা কিভাবে বুঝলাম এটা কে এর মান। আচ্ছা, এটা বোঝার উপায় হচ্ছে আমার অঙ্কের মধ্যে সুদের হার দেওয়া আছে 10%। তাহলে নতুন করে যেই রেট অফ ইন্টারেস্ট 12% দিছে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশিত আয়ের হার। সুদের হার ওই প্রথমটাই 10% কুপন রেট বলছে না? তো বন্ডের সুদের হার তো চেঞ্জ হয় না, বন্ডের সুদের হার একটাই থাকে। 10% বলছে, তার মানে এই বন্ডের সুদের হার 10%। এখন যে নতুন করে বলছে অ্যাপ্রোপ্রিয়েট রেট অফ ইন্টারেস্ট 12%, এটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার, যাকে আমরা কে দ্বারা প্রকাশ করি। তো কে এর মান যদি 12% হয়, এই বন্ডটাকে তুমি 1200 টাকা দিয়ে কিনবা। তো আমি 1200 টাকা দিয়ে বন্ডটা কিনবো কি কিনবো না, এইটা বোঝার জন্য আমার বন্ডের ভি জিরো বাইর করতে হবে। হ্যাঁ, ভি জিরো বাইর করতে হবে। যদি আমি দেখি যে ভি জিরো হচ্ছে 2000 টাকা, তাহলে আমি বুঝবো এই বন্ডটার ন্যায্য দাম 2000 টাকা। ন্যায্য দাম 2000 টাকা, 1200 টাকায় বিক্রি হলে অবশ্যই আমি কিনবো। 1200 টাকায় বিক্রি হলে অবশ্যই আমি কিনবো। যদি দেখি এই বন্ডের দাম 3000 টাকা বেড়েছে, ভি জিরো 3000 বেড়েছে, তাহলে আমি বুঝতে পারবো এই বন্ডের ন্যায্য দাম 3000। 3000 টাকার একটা বন্ড 1200 টাকা বিক্রি হচ্ছে, অবশ্যই কিনবো। হ্যাঁ, যদি দেখি ধরো 1500, ঠিক আছে, এই বন্ডের ভি জিরো হচ্ছে 1500, এই বন্ডের ভি জিরো 1500, তার মানে এটা ন্যায্য দাম হচ্ছে 1500। ভি জিরো যেটা ওইটাই হচ্ছে ন্যায্য দাম, ন্যায্য দাম 1500। 1500 টাকার একটা বন্ড বাজারে 1200 করে বিক্রি হচ্ছে, অবশ্যই কিনবো, কিনলেই তো 300 করে লাভ হচ্ছে, তাই না? অনেক সময় রেট অফ ইন্টারেস্টকে আর ধারা প্রকাশ করা হয়। আর ধারা আমরা কখনোই কিছুকে প্রকাশ করি না। মানে আমি যে নিয়মে শিখাচ্ছি বইয়ের হিসাব আলাদা, বাট আমি তো এখানে হচ্ছে কে দিয়ে করাচ্ছি অঙ্কটা, তাই না? আমি এখানে প্রত্যাশিত আয়ের হারকে কে দিয়ে করাচ্ছি। সো এখানে আমরা কে ইউজ করবো। এখন কোনো বই যদি এই সূত্রের মধ্যে আর ইউজ করে, সে তো আরই বলবে। আমি যদি এই সূত্রের মধ্যে আর ইউজ করতাম, তাহলে তো আমি আরই বলতাম, সমস্যা নাই। কিন্তু যেহেতু আমি একটা নিয়মই করাচ্ছি, সেহেতু আমি সুদের হারের বাহিরে যদি কোনো পার্সেন্টেজ পাই, সেটাকে আমি কে দ্বারা প্রকাশ করব? কারণ আমার সূত্রের মধ্যে তো আর নাই। এই বন্ডের পুরো চ্যাপ্টার জুড়ে কোনো সূত্রের মধ্যে আমি আর ইউজ করি নাই। সো আমার নিয়মে করলে আর ওই আর নিয়ে কে নিয়ে কোনো সমস্যা হবে না। অনেক বই আছে কে এর পরিবর্তে আর ইউজ করে, তারা তো এই 12%কে আরই বলবে। তখন ওইটা দেখে বুঝতে হবে যে ঠিক আছে, আমি কে ধরছি, ওরা আর ধরছে, বাট জিনিস একই। সুদের হার একটা, আর প্রত্যাশিত আয়ের হারকে আমি কেও বলতে পারি, আরও বলতে পারি, এটা কোনো ম্যাটার না। তো যাই হোক, আমি ভি জিরো বের করলাম 1500। এই 1500টাকেই বলা হবে হচ্ছে ন্যায্য দাম। ঠিক আছে, 1500কে বলা হবে ন্যায্য দাম। যদি ন্যায্য দামের চেয়ে আমি কমে বন্ড পাই, অবশ্যই কিনবো। কিন্তু আমাদের এইখানে বন্ডের দাম হবে মাত্র 939.27 টাকা। তার মানে এই বন্ডের ভি জিরো বের করলাম, এটার দাম বেরিয়েছে কত? 939.27 টাকা। তার মানে এই বন্ডের দাম আছে 939.27 টাকা। এই 900 টাকার বন্ড বাজারে 1200 করে বিক্রি হচ্ছে, আমি কোনোদিনই কিনবো না। 900 টাকার একটা জিনিস আমি কি 1200 দিয়ে কিনবো? আমি কিনবো না। সো আমি বলছি যে অ্যান ইনভেস্টর শুড নট পে টাকা 1200 ফর দিস বন্ড। এই বন্ডের জন্য বিনিয়োগকারীর 1200 টাকা পরিশোধ 1200 টাকা পরিশোধ করা উচিত না। এইভাবে আমি মন্তব্যটা করেছি। তো আসো আমরা বন্ডের ভিজিওটা বের করার চেষ্টা করি। আমার অঙ্কের মধ্যে যা যা আছে এগুলো একটু লিখবো প্রথম থেকে। যে ফেস ভ্যালু 1000 টাকা, ফেস ভ্যালু 1000 টাকা, সুদের হার 10%। তাহলে 1000-এর 10% করলে কত বেরোবে? 100 টাকা। ম্যাচুরিটি পিরিয়ড প্রশ্নে আছে 4 বছর, 4 ইয়ার্স লিখবো। হ্যাঁ, তারপর ম্যাচুরিটি ভ্যালু সম্পর্কে কিছু বলে নাই, সো ওই 1000 টাকাই হবে। ঠিক আছে, এই যে ফেস ভ্যালুটাই হবে ম্যাচুরিটি ভ্যালু। রিকোয়ার রেট অফ রিটার্ন 12% অথবা 0.12। ভি জিরো কত? ভি জিরো আসবে এত। এখন 1200 টাকা দিয়ে কি আমি বন্ডটা কিনবো? কিনবো না, কারণ ন্যায্য দাম হচ্ছে 900 টাকা। ন্যায্য দাম হচ্ছে 900 টাকা। 900 টাকার জিনিস আমি কেন 1200 দিয়ে কিনবো? আমি কিনবো না। তো লিখবো যে অ্যান ইনভেস্টর শুড নট পে টাকা 1200 ফর দিস বন্ড। এই বন্ডের জন্য বিনিয়োগকারীর 1200 টাকা পরিশোধ করা উচিত হবে না, বিকজ অ্যাকচুয়াল মার্কেট প্রাইস, ব্র্যাকেটে লিখবো 939.27, ইজ লোয়ার দেন কারেন্ট মার্কেট প্রাইস। মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল মার্কেট প্রাইস। অ্যাকচুয়াল মার্কেট প্রাইস কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে লোয়ার, যার কারণে এই বন্ডটা 1200 টাকা দিয়ে কেনা উচিত হবে না। এভাবে আমরা মন্তব্যটা করে দিব। তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে 8 থেকে 12। আর 7 নাম্বার অঙ্কটা কেটে দিও, 7 নাম্বার লাগবে না। 7 কেটে দিও, 8 থেকে 12 পর্যন্ত তোমরা হোমওয়ার্ক করবা। দেখো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। স্যার হোমওয়ার্ক গুলো কোন গ্রুপে সাবমিট করবো স্যার?
হোমওয়ার্কগুলো আচ্ছা গ্রুপ লিঙ্কটা আমি দিয়ে দিব নে গ্রুপে দিয়েছি মানে গ্রুপের একটা সার্চ বার আছে ওই সার্চ বারে হোমওয়ার্ক লিখে সার্চ করলে চলে আসবে ইংরেজিতে হ্যাঁ HOME তারপর WORK হোমওয়ার্ক লিখে সার্চ করলে হোমওয়ার্কের লিঙ্কটা চলে আসবে যদি না পাও আমাকে মেসেঞ্জে নক দিও আমি দিয়ে দিব ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সব ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে